মূলত এই চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটা সাবজেক্ট ছিল, চ্যাপ্টার ছিল, সেটার সাথে কারেন্ট লায়াবিলিটিজ আর কন্টিনজেন্সির সাথে মিল আছে কিছুটা, যেখানে সূত্রগুলো একই। সো সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, তারপরে অঙ্কে যাব। আমাদের এখানে কন্টিনজেন্সি মানে সম্ভাব্যতা, দায়। সম্ভাব্যতা কি ভবিষ্যতে যে দায়টা হতেও পারে না হতেও পারে, সেই দায়, সেই ধরনের দায়কে কন্টিনজেন্সি বলা হয়। তো এই অঙ্কে আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো চাইতে পারে: জার্নাল এন্ট্রি, লেজার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, জাবেদা, খতিয়ান এবং ব্যালেন্স শিট পার্শিয়াল, যেটাকে বলে আংশিক ব্যালেন্স শিট। এবার জাবেদা করতে আমাদের এখানে কয়েক ধরনের জাবেদা আসে। ম্যাক্সিমাম জাবেদাটা আসে আমার দুইটা নোটের উপর বেস করে, ওয়ারেন্টির উপর বেস করে, আর হচ্ছে পণ্য বিক্রি করব আমরা, পণ্য বিক্রয়ের সাথে যদি ট্যাক্স থাকে, এই সিস্টেম অনুযায়ী মূলত আমাদের এখানে কয়েকটা জাবেদা আসে। তো প্রথম অবস্থায় আমরা নোট নিয়ে আলোচনা করব। এখানে দেখেন নোট লেখা আছে, নোটস পেয়াবল নোট দুই ধরনের: ইন্টারেস্ট বেয়ারিং নোট, জিরো অবলিক নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোটের বাংলা সুদ সহ নোট, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট সুদবিহীন নোট। তো দেখেন লেখা আছে ইন্টারেস্ট বেয়ারিং নোট, নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, নোটের সাথে সুদের হার দেওয়া থাকবে না, সুদের নাম হচ্ছে ডিসকাউন্ট। তো এই হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেয়ারিং নোট। আমরা চিনবো কি করে? নোটের পাশে একটা সুদের হার দেওয়া থাকবে। আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট চিনবো, নোটের সাথে সুদের হার দেওয়া থাকে না। এবার এই দুইটা নোট জাবেদায় আমাদের তিনটা স্টেপে জাবেদা আসে। নোট একবার ইস্যু করতে হয়, নোটের উপর সুদের সমন্বয়, ইন্টারেস্ট বেয়ারিং নোটের সাথে সুদের সমন্বয় করতে হয়, আবার জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের সাথে ডিসকাউন্টের সমন্বয় করতে হয়, এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে নোটগুলো পরিশোধ করতে হয়। তার জন্য একটা ছক আছে, দেখেন ডিটেলস, ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, তিনটা স্টেপে আমাদের জাবেদা আসবে। যদি ইস্যু বড় অথবা সাইন থাকে, যদি ইস্যু বড় সাইন থাকে, এবং আমাকে কিন্তু প্রথমে নোটটা মার্ক করতে হবে যে এটা কি আমার ইন্টারেস্ট বেয়ারিং নোট নাকি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। কিভাবে? সুদের হার দেওয়া থাকলে আমরা বুঝে নেবো এটা ইন্টারেস্ট বেয়ারিং নোট। আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটে সুদের হার দেওয়া থাকবে না, দুইটা টাকা দেওয়া থাকবে, তখন আপনারা বুঝতে পারবেন, এবং ম্যাক্সিমাম অঙ্কে লিখে দেওয়া থাকবে যে এটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। আচ্ছা, তো আমরা যদি নোটের শুরুতে ইস্যু বড় সাইনিং রিকোয়ারমেন্টে এই কথাগুলো বলে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু ইস্যু দা নোটস বা সাইনিং দা নোট, এরকম যদি বলে তাহলে আমরা সংশ্লিষ্ট নোটটাকে ইস্যু করব। এবং সেই নোটটা যদি আমার ইন্টারেস্ট বেয়ারিং নোট হয় তাহলে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট হবে। এবং নোটটা যদি ডিসকাউন্ট বন্ড বা আমার জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট হয়, ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ডেবিট এবং নোটস পেয়েবল ক্রেডিট হবে। যদি অ্যাডজাস্টিং এন্ট্রি রিকগনাইজ অ্যাক্রুড ইন্টারেস্ট বা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে সমন্বয় করতে বলে, কোনো সমন্বয়, অর্থাৎ ইন্টারেস্ট বেয়ারিং নোটে সুদের সমন্বয়, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটে ডিসকাউন্টের সমন্বয়, সেক্ষেত্রে যাবে যাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ক্রেডিট। আমাকে যদি নোটটা পরিশোধ করতে বলে তাহলে সেক্ষেত্রে যাবে যাবে নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে হবে নোটস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এই হচ্ছে আমার দুইটা নোটের তিনটা স্টেপে জাবেদা। যখন আমার চাইবে তখন আমি সেই জাবেদা ইউজ করব। আমরা দেখেছি ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়েছে অনেক ক্ষেত্রে। তো আমাদের এখানে লেখা ছিল নোটে অঙ্কে পেমেন্ট কথা বলা থাকলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেয়েবল বসবে। যে যখন অঙ্ক আসবে আমি তখন আরো ক্লিয়ার ধারণা দিব। এবার আসেন এখানে ওয়ারেন্টিতে আমাদের অঙ্ক করতে হবে। ওয়ারেন্টি দিয়ে অঙ্ক আসে মাঝে মাঝে। ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি দুইটি, দুটি পদ্ধতিতে স্বাভাবিকভাবে হিসাব করা হয়। এটা হচ্ছে পার্সেন্টেজ বা অ্যাভারেজ বলা থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট হয়। তারপর হচ্ছে অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট হয়। অর্থাৎ আমাকে পার্সেন্টেজ বা অ্যাভারেজ এই শব্দটা যদি বলা থাকে, বা অথবা এস্টিমেটেডও অনেক সময় বলা থাকতে পারে, এই দুটো শব্দের কোনো একটা বলা থাকলে এটাকে আমাকে যদি সেক্ষেত্রে ওয়ারেন্টি জাবেদা বিবেচনা করতে হয়। জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। আরেকটা ছিল অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। নোট ওয়ারেন্টি সর্বদা 1 বছরের জন্য হিসাব করা হয়। এটা হচ্ছে নোট এবং ওয়ারেন্টির আমাদের যে বিষয়টা আছে
সে বিষয় নিয়ে আমাদের নিয়ম কানুন, এগুলো সুন্দর করে বাসায় পড়তে হবে, আপনাদের খাতায় তুলতে হবে এবং পড়তে হবে। অনেকে তোলা আছে, যাদের তোলা নেই অবশ্যই তুলবেন। ওয়ারেন্টি সাব এই আমাদের এই কন্টিনজেন্সি চ্যাপ্টারটা কিন্তু অন্যান্য চ্যাপ্টার থেকে একটু ভিন্ন আছে। অন্যান্য চ্যাপ্টার এখানে কিন্তু ক্লাসগুলো রেগুলার করতে হবে। দু একটা অঙ্ক আছে আপনার প্রতিদিন নিয়মিত ক্লাস না করে সে অঙ্কগুলো আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, তো এটা গেল আমাদের হচ্ছে নোট নিয়ে আলোচনা এবং হচ্ছে ওয়ারেন্টি নিয়ে আলোচনা। এবার এখানে আমাদের আরেকটা আলোচনা আসে, সেটা হচ্ছে বিক্রয়ের সাথে যদি আমাদের স্বাভাবিকভাবে যদি বিক্রয়ের সাথে ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে, বিক্রয়ের ভিতরে যদি আমার ট্যাক্স থাকে, তো স্বাভাবিকভাবে আমরা বিক্রয়ের জাবেদা কি দিই বলেন তো? নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট সেলস। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট করি, বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করি। তো আমাদের কিছু কিছু লেনদেনে থাকবে বিক্রয়ের সাথে ট্যাক্স থাকবে। তো বিক্রয়ের সাথে ট্যাক্স থাকলে আমরা তখন জাবেদা দিব ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ট্যাক্স বলতে সেলস ট্যাক্স উল্লেখই থাকবে, থাকবে সেলস ট্যাক্স পেয়াবেল ক্রেডিট এরকম উল্লেখ থাকবে। তাহলে আমরা বলতে পারলাম কি যাবে নিয়মটা হবে যদি বিক্রয়ের সাথে ট্যাক্স থাকে তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর সেলস ট্যাক্স পেয়াবেল ক্রেডিট হবে। এই নিয়মটা আমার লেখা নেই এখানে, জি জাস্ট ভাই। বললাম, একটু মনে রাখবেন যে স্বাভাবিক বিক্রয়ের জাবেদা যা হয় এর সাথে ট্যাক্স থাকলে সেই সেলস এর সাথে ট্যাক্স পেয়াবেলটা ক্রেডিট হবে। আচ্ছা, এবার এই যে জাবেদাটা দিলাম, এই জাবেদাগুলো আমরা হচ্ছে দুইটা সিস্টেমে এখানে আবার টাকা বসাতে হয় ট্যাক্সের। একটা ইনক্লুডিং সিস্টেম আর একটা হচ্ছে এক্সক্লুডিং সিস্টেম। একটা ইনক্লুডিং সিস্টেম আর একটা হচ্ছে এক্সক্লুডিং সিস্টেমে টাকাগুলো মূলত বসাইতে হয়। তো সেই ইনক্লুডিং এবং এক্সক্লুডিং সিস্টেমে টাকাগুলো কিভাবে আমরা বসাবো তার জন্য আমাদের একটা নিয়ম ছিল। তো দেখেন সে নিয়মটা আমি একটু দিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে খাতায় তুলবেন সবাই। নিয়মটা হচ্ছে উপরের এই দুইটায় পার্ট বি এটা দেখবেন না, উপরের নিয়মটা সেটা হচ্ছে যে এক্সক্লুডিং এবং ইনক্লুডিং সিস্টেম অনুযায়ী আমরা টাকাটা বসাবো কিভাবে ট্যাক্স হিসেবে। দেখেন এক্সক্লুডিং চেনার সিস্টেম হচ্ছে প্লাস থাকবে নিট এক্সক্লুডিং সাবজেক্ট টু হুইচ ইজ রিসিভ অর পেইড চার্জ ইত্যাদি থাকলে 15% করে ভ্যাট কাটতে হবে। এবং যে টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা হয় পার্সেসে বসবে না হয় সেলসে বসবে, পার্সেস রিটার্ন অথবা লস এখানে বসবে। তো আমাদের এখানে এই অঙ্কে আমরা যে অঙ্কটা করতেছি এখানে মূলত পার্সেসের কোনো অপশন থাকবে না, আপনি হচ্ছে সেলসের অপশন থাকবে। তো আপনি শর্টকাটে বলবেন যদি এক্সক্লুডিং সিস্টেম থাকে টাকা বসবে সেলসে, এক্সক্লুডিং থাকলে টাকা বসবে সেলসে এবং ওই টাকার উপর সরাসরি 15% হারে আমরা ট্যাক্স কাটবো। আর যদি ইনক্লুডিং থাকে, আমাদের এখানেও একটা বিষয় আমি বলেছিলাম যে আমরা যদি এই যে এক্সক্লুডিং এর অনেকগুলো শব্দ আছে আমি যদি মনে না রাখতে পারি, ইনক্লুডিং মনে রাখবো যে গ্রস উইথ ইনক্লুডিং এর তিনটা শব্দ থাকলে গ্রস উইথ আর এই শুধু ইনক্লুডিং, এই তিনটা শব্দ যদি আমি মনে রাখি যে গ্রস উইথ ইনক্লুডিং থাকলে আমাদের হচ্ছে এটা ইনক্লুডিং সিস্টেম। তো ইনক্লুডিং সিস্টেমে দেখেন আমি এখানে মার্ক করে দিচ্ছি গ্রস উইথ এবং ইনক্লুডিং, এই তিনটা শব্দ মনে রাখবেন। এই তিনটা বলা থাকলে ইনক্লুডিং হবে। হ্যাঁ, এই তিনটা বলা থাকলে ইনক্লুডিং, এছাড়া আর পৃথিবীতে যদি কোনো শব্দ উল্লেখ থাকে সেগুলো আমরা এক্সক্লুডিং ধরবো। ঠিক আছে, ইনক্লুডিং ইনক্লুসিভ এগুলো সেম বিষয়, যাই হোক। তো গ্রস উইথ ইনক্লুডিং থাকলে মূলত আমরা ইনক্লুডিং ধরবো। আর এ বাদে আর যতগুলো এই যে প্লাস বলেন নিট বলেন এ যা আছে না কেন এগুলো সব হচ্ছে এক্সক্লুডিং। তো আমার ইনক্লুডিং হলে টাকা বসবে, দেখেন যদি আমার ইনক্লুডিং সিস্টেম হয় তাহলে টাকাটা বসাইতে হবে ক্যাশে, হয় ক্যাশে বসবে না হয় অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের এখানে অ্যাকাউন্ট পেয়েবলটা আসবে না যেহেতু পার্সেস সংক্রান্ত কোনো ঝামেলা নেই। আমাদের এই চ্যাপ্টারে বিক্রয় এবং বিক্রয় কর থাকবে, ক্রয় এবং ক্রয়ের যে ট্যাক্স মানে পার্সেস যে ট্যাক্স থাকে ওগুলো থাকে না এখানে। তাহলে টাকা বসাবো হয় ক্যাশে বসবে না হয় অ্যাকাউন্ট রিসিভেবলে বসবে, সে এখন আমার নগদ হইলে ক্যাশে আর বাকি হলে অ্যাকাউন্ট রিসিভেবল। এবং ওই টাকার উপর ট্যাক্স কাটবো আমরা 15/115 হারে, আর এটারে ভাঙালে হয় 3/23। এগুলো আমরা জানি। তাহলে আমার এখানে ট্যাক্স কাটার দুইটা সিস্টেম, একটা হচ্ছে এক্সক্লুডিং আর একটা হচ্ছে ইনক্লুডিং। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? জি ভাই। এই নিয়মটা ভাই সুন্দর। পার্সেসের কথা কি বললেন ওদের? বলছে আমাদের এই চ্যাপ্টারে পার্সেস সংক্রান্ত কোনো ই থাকে না সাধারণত।
ঠিক আছে, ক্রয় থাকে না, সবই বিক্রয় সংক্রান্ত থাকে এখানে। আচ্ছা। এখানে বিক্রয় এবং বিক্রয় কর, জাস্ট আমার একটু বুঝতে হবে যে ট্যাক্সটা আমরা বা করটা আমরা কিভাবে কাটবো, ইনক্লুডিং থাকলে কোন সিস্টেমে কাটবো আর এক্সক্লুডিং থাকলে আমরা কোন সিস্টেমে কাটবো, এইটুকু বুঝতে হবে, আর কিছু না। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আসেন আমরা একটা ছোটখাটো অঙ্ক প্র্যাকটিস করি, যতগুলো নিয়ম কানুন শিখালাম এই আলোকে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। সবাই বইয়ের C9 নাম্বার বের করবেন, কন্টিনজেন্সি চ্যাপ্টারে C9। কন্টিনজেন্সি আমাদের হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার বের করেন, বের করে C9-এ যাবেন, আমাদের ইউনিভার্সিটি কোশ্চেনের আন্ডারে মেবি এটা আছে, দেখবেন। সবাই কি পাইছেন? কথা বলতে হবে একটু। হ্যাঁ ভাই। সবাই সি ভাই আর নাইন একবার কত? C9, প্রবলেম C9। জি ভাই পাইছি। সো দেখেন C9-এ বলছে, On July 1, 2016, the ledger of Siam Hardware Limited contains the following liability account. 2016 সালের জুলাই মাসের 1 তারিখে সিয়াম লিমিটেড হার্ডওয়্যার নিম্নোক্ত দায়গুলো ছিল। তো 16 সালের জুলাইয়ের 1 তারিখে এটা বলছে কি কি দায় ছিল। দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল 4,25,000, সেলস ট্যাক্স পেয়েবল 58,000, আনআর্নড সার্ভিস রেভিনিউ 1,50,000 ডিউরিং দ্য মান্থ অফ ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন অকার্ড। তো পরবর্তী মাসে দেখেন এই লেনদেনগুলো ছিল, এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা লেনদেন আছে। ইনস্ট্রাকশন আপনাকে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন, উপরে লেনদেনগুলোর জন্য জাবেদা দিতে বলছে। সো আমরা জাবেদা দেবো, সিম্পল জাবেদা। জুলাই মাসের 1 তারিখে বলছে বড়োর টাকা 1,50,000 ইন ক্যাশ ফ্রম আইএফআইসি ব্যাংক লিমিটেড অন এ 4 মান্থ এট দ্য রেট অফ 12%, 1,50,000 টাকার নোট। কি বলা হয়েছে দেখেন, আমরা ঋণ নিচ্ছি 1,50,000 টাকার নগদে, কোথা থেকে? আইএফআইসি ব্যাংক থেকে। হচ্ছে সুদের হার দেওয়া আছে 12%, তাহলে আমাদের নোটের পাশে সুদের হার আছে। এটা আমাদের কোন ধরনের নোট? ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোটের সুদের হার দেওয়া থাকে, সেটা দেওয়া আছে, এবং এর প্রথমে দেখেন বরোড বলা আছে। তো আমাদের একটু আগে নিয়ম ছিল ইস্যু বড় সাইনিং থাকলে সেই নোটটাকে ইস্যু করতে হবে। যেহেতু ইন্টারেস্ট বেয়ারিং নোট, এবং ইন্টারেস্ট বেয়ারিং নোটে আমাদের ইস্যু জাবেদা ছিল ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। তাই দেখেন এখানে লেখা হয়েছে ক্যাশ ডেবিট এবং নোটস পেয়েবল ক্রেডিট 1,50,000 টাকা। বোঝা গেছে? হ্যাঁ ভাই। জি ভাই। 5 তারিখ বলছে দেখেন সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে পণ্য বিক্রি করা হয়েছে, টোটাল টাকা 78,000, হুইচ ইনক্লুড 4% সেলস ট্যাক্স, যার ভিতর 4% বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে। সে একটু আগে আমি এই নিয়মটা বলছি যে বিক্রয়ের সাথে বিক্রয় কর থাকবে, তাহলে আমরা নগদে বিক্রি করছি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট আর সেলস ট্যাক্স পেয়াবল ক্রেডিট, বিক্রয়ের সাথে বিক্রয় কর আছে। এবার একটু আগে আমরা বলছি টাকা বসানোর দুইটা সিস্টেম আছে, একটা এক্সক্লুডিং আর একটা ইনক্লুডিং। দেখেন এখানে ইনক্লুডিং বলা আছে, ওই যে 4% ইনক্লুড শব্দটা বলা আছে। ইনক্লুড শব্দটা বলা থাকলে জি ভাই। টাকা বসে ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবলে। তো আমরা যেহেতু ক্যাশ শব্দটা ইউজ করছি এখানে, তাহলে 78,000 টাকা বসাবো আমরা ক্যাশে।
আর ট্যাক্স কাটার সিস্টেম ছিল 15/115। আর কোনো রেট যদি দেওয়া না থাকে, কোনো রেট দেওয়া না থাকলে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত 15%, বা এটা নিয়ম মনে রাখতে পারেন যে এটা 15% ধরতে হবে কোনো রেট দেওয়া না থাকলে। কিন্তু যে পার্সেন্ট দেওয়া আছে তাহলে সেই পার্সেন্ট নিয়ে কাজ করবো। তো আমাদের সিস্টেম ছিল 15/115। অর্থাৎ যে রেট থাকে সেটা উপরে যায় আর তার সাথে 100 যোগ হয়ে নিচে ভাগ হয়। তাহলে যেহেতু এখানে 4% আছে, তাহলে 4/104। তাই দেখেন সেলস ট্যাক্স পেয়াবেলে 78,000 গুণ 4/104 দিয়ে 3,000 টাকা ট্যাক্স দিছি আমরা। এবং এখানে আমার বিক্রয় টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 75,000 টাকা। ডিফারেন্স করলে 78,000, 3,000 ডিফারেন্স করলে 75,000 টাকা বিক্রয়ের টাকা। ঠিক আছে। কোনো পার্সেন্টেজ না থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে 15% দিতে হবে। মানে যদি এখানে বলা থাকতো যে টোটাল টাকা 78,000 হুইচ ইনক্লুডস সেলস ট্যাক্স, কোনো রেট নেই, উল্লেখ নেই। অল অফ হুইচ ইনক্লুড সেলস ট্যাক্স, প্রত্যেকের মধ্যে বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে, কারণ হুম, সেই পার্সেন্টেজটা কত এরকম বলা নেই, তাহলে তখন 15% ধরে করতে হবে। আচ্ছা ভাই। এবার আসেন দেখেন 12 তারিখে প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার, কাস্টমারকে সেবা প্রদান করা হয়েছে। হু হ্যাজ মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 90,000, যে অগ্রিম প্রদান করছিল 90,000 টাকা, ক্রেডিট সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করেন। অর্থাৎ আমরা যখন শুরু করছিলাম অঙ্কটা, দেখেন আমাদের বলা ছিল নিচে এইগুলো আমাদের দায় ছিল, এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ বাবদ 1,50,000 টাকা ছিল আমাদের দায়। উপরে দেখেন আনআর্ন সার্ভিস রেভিনিউ বাবদ 1,50,000 টাকা ছিল। তাহলে আমি আনআর্ন জি। সার্ভিস রেভিনিউ আমরা জানি অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কি জিনিস? আমরা সেবা দিয়ে পারিনি কিন্তু আগে থেকে টাকা নিয়ে নিছিলাম, এটা হচ্ছে অনুপার্জিত আয়। তো সেইখান থেকে আমি 10,000 টাকা সেবা প্রদান, সরি, 90,000 টাকা সেবা প্রদান করছি। তাহলে এখন আমি যখন সেবা প্রদান করব তখন আমার দায় কমবে, আয় বাড়বে। সেবা প্রদান করলে আমাদের কি হবে? দায় কমবে, আয় বাড়বে। আয় বাড়বে। তাহলে দায় কমলে দায় ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট ইয়ারেও শিখে আসছি। 90,000, যত টাকার আমার দায় কমছে তত টাকাই আয় বাড়ছে, তাই 90,000 এখানে। আচ্ছা। 14 তারিখে বলছে পেইড সেলস ট্যাক্স টু গভর্নমেন্ট কালেক্টেড ইন ডিসেম্বর 2014 টাকা 58,000। গভর্নমেন্টের নিকট বিক্রয় কর পরিশোধ করা হয়েছে, যেটা 58,000 টাকা হচ্ছে কালেক্ট করা হয়েছিল 2014 সালের। এখানে সালটা একটু সমস্যা আছে, বইতে এই সালটা হবে ডিসেম্বর 2015। 14-15 কোনো। হ্যাঁ, ওটা হচ্ছে 15 হবে, ডিসেম্বর 2015 হবে, এটা 14-15 করো। জি ভাই। তাহলে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত যে সেল ট্যাক্স কালেকশন ছিল আমাদের 58,000 টাকা, সেইটা এখন আমরা জুলাই মাসে এসে পরিশোধ করছি। তো যাই হোক, ওইটা আমাদের কাছে দেখো, আমরা যখন অন জুলাই 1, 2016 ওইখানে আমার এই দায়গুলো ছিল, সেইখানে সেলস ট্যাক্স পেয়াবেল বাবদ দেখো আমার কাছে 58,000 টাকা পাইতো প্রথম অবস্থায়। হুম। তাহলে আমার কাছে যে পাইতো ওটা আমার কাছে দায় ছিল, এখন আমি দায় পরিশোধ করছি। দায় পরিশোধ করলে অ্যাজ ইউজুয়াল দায় কমবে, নগদ টাকা কমবে। তাহলে এখানে হবে সেলস ট্যাক্স পেয়াবেল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। দায় কমলে দায় ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে 58,000। ঠিক আছে। আচ্ছা। 20 20 তারিখে দেখো সোল্ড 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট এট টাকা 520 পার ইউনিট প্লাস 4% সেলস ট্যাক্স। হচ্ছে 500 ইউনিট বিক্রি করা হয়েছে নতুন একটা পণ্যের বাকিতে। এক একটা ইউনিটের মূল্য ছিল 520 টাকা করে, প্লাস যোগ করতে বলছে 4% বিক্রয় কর। দিস নিউ প্রোডাক্ট ইজ 1 ইয়ার ওয়ারেন্টি, নতুন পণ্যে 1 বছরের ওয়ারেন্টি ছিল। ও, দেখো ওয়ারেন্টির বিষয়ে আগে কথা বলি। ওয়ারেন্টির দুইটা সিস্টেম বলছি, যে পার্সেন্টেজ বা অ্যাভারেজ টাকা বলা থাকে আর একটা নগদ টাকা দেওয়া থাকে। তো এই জায়গায় ওয়ারেন্টির কত টাকা দিতে হবে কোনো পার্সেন্টেজ উল্লেখ নাই। তাহলে প্রথম কথা, এই জায়গায় ওয়ারেন্টির কোনো ব্যবহার হবে না। ওয়ারেন্টির যে নিয়ম শিখাইছে ওইখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে পার্সেন্টেজ অথবা অ্যাভারেজ টাকা থাকতে হবে, আর একটা নগদ টাকা দেওয়া থাকতে হবে। আমার এখানে শুধু বলছে এই পণ্যের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, কিন্তু কয়টা পার্সেন্ট কত টাকা কিছু কি বলা আছে? ওয়ারেন্টি কয় টাকা দেওয়া হবে কিছু বলা নাই। সুতরাং না। এই জায়গায় ওয়ারেন্টির কোনো ব্যবহার নাই। ওয়ারেন্টির ব্যবহার কখন হবে আমরা পরের অঙ্ক করে বুঝতে পারবো।
যাই হোক, এখানে শুধু আমরা বাকিতে বিক্রি করছি। অন ক্রেডিট বলছে বাকিতে বিক্রি করছি, 4% বিক্রয় করা যোগ করতে বলছে। তাহলে অ্যাজ ইউজুয়াল বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর যেহেতু বিক্রয় করা আছে, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আর আমরা একটু আগে যে নিয়মটা শিখে আসছি, গ্রস উইথ ইনক্লুডিং, এ বাদে আর যত শব্দ থাকে আমরা বলছিলাম এগুলো এক্সক্লুডিং ধরবো। তো 4% আর আগে প্লাস আছে দেখো, তাহলে এটা আমার এক্সক্লুডিং সিস্টেম। প্লাস শব্দটা উল্লেখ আছে। এক্সক্লুডিং সিস্টেম অনুযায়ী টাকা বসবে সেলসে। তাই আমাদের দেখো 500 × 520 সেলসে দেওয়া হয়েছে। আর হচ্ছে যা হবে সেলস তার 4% সেলস ট্যাক্স। এক্সক্লুডিং সিস্টেমে সরাসরি পার্সেন্টেজ গুণ করা হয়, আর ইনক্লুডিং সিস্টেম আমরা 5 নম্বরে শিখছি, যে রেট থাকে সেটার নিচে 100 দ্বারা যোগ করে ভাগ করতে হয়, তাই তো? তাই এখানে দেখো হ্যাঁ। এক্সক্লুডিং সিস্টেম, তাই সরাসরি সেলস এর টাকার উপর 4% হচ্ছে কেটে যোগ করা হয়েছে। করে মোট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 2,70,400। ঠিক আছে। জি ভাই। আর লাস্ট এটা তো পারার কথা। প্রথম জাবেদারা যেটা বলছি দেখো, জুলাইয়ের 1 তারিখ, সরি, জুলাইয়ের 5 তারিখে যে জাবেদা, এইটাও দেখো সেম জাবেদা, এবং টাকা সেই একইভাবে বসবে। একটু পড়ে দেখো সবাই। স্যার আপনি 15 কত বললেন কোনটা? 15% বলছি এইসব জায়গায় যদি রেট দেওয়া না থাকে, ভ্যাট ট্যাক্স বলা থাকলেও ট্যাক্স কাটতে হবে, হুইচ ইনক্লুডিং ট্যাক্স, হুইচ ইনক্লুডিং না সেলস না স্যার, সেলস। 14 নম্বরে এন্ট্রিটা তো স্যার ডিসেম্বর 2016 দিছে, ওখানে 15 নাকি কত করতে বললেন যে? ওইখানে বলছি 2015 করতে বলছি, 14 না করে 15 করতে বলছি এটা। 14 দেয়া আছে, তাই এটা 15 করবো। হ্যাঁ, 25 তারিখ পারা যাবে, 25 তারিখ পারা যাবে, ঝটপট কথা বলো। 5 তারিখ আর 25 তারিখ একই, পারা যাবে? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসেন পরের অঙ্কে আসেন, C10-এ আসেন। সেম অঙ্ক যা আছে একদিনেই দেখাই দিই। এবার C10টাও দেখেন, জাবেদাগুলো আপনারা নিজেরা নিজেরা আমি সলিউশন দেবো, বুঝবেন। একই এই যে যে 5টা জাবেদা, কয়টা জাবেদা শিখালাম, 1 2 3 6টা জাবেদা। ওইখানেও আমাদের ওই 6টা জাবেদা আছে, 6টা জাবেদা আগে পিছে করা আছে। তো নিজেরা একটু বুঝবেন। এই 6টা জাবেদার মতোই সময় আছে 10 মিনিট, আমি 10 মিনিট ইনশাল্লাহ এই অঙ্কটা শেষ করতে হবে। C10 যান, পরের অঙ্কটায় যান। C10-এ দেখেন, অন January 1, 2016, the ledger of Rias company contain the following liability account. নিম্নোক্ত দায়গুলো ছিল 2016 সালে জানুয়ারি 1 তারিখে। অ্যাকাউন্টস পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজেকশন অকার্ড। দিয়ে দেখেন, পেজ উল্টায় দেখেন, এখানে 3টা রিকোয়ারমেন্ট চাইছে। প্রথম নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে জার্নালাইজ দ্য জানুয়ারি ট্রানজেকশন, জানুয়ারি মাসের লেনদেনগুলোর জন্য জাবেদা চাইছে, দেখছেন? হ্যাঁ ভাই। তাহলে এখন আপনারা নিজেরা লেনদেন পড়েন আর সলিউশনের দিক দেখেন। এই যে স্ক্রিনে সলিউশন দিছি, আমি আগে যা করাইছি সেম জাবেদা, সেম এন্ট্রি দেখেন। কোনোটা বুঝতে অসুবিধা হলে বলবেন আমারে, একটু দ্রুত দেখবেন। ভাইয়া, বলেন। ভাই বলছি যে সেলস এর টাকাটা কি এই ক্যাশ আর সেলস ট্যাক্স পেবল এটা বাদ দিয়ে সেলস এর টাকাটা বের করতে হবে? কোন জায়গায় কত নাম্বার? প্রথমটা, জানুয়ারি 5। আপনি তো ইনক্লুডিং সিস্টেম আছে, ওইখানে প্রথমে তো ইনক্লুড বলা আছে। ইনক্লুডিং সিস্টেমে যে টাকাটা দেওয়া থাকে ওটা আগে ক্যাশে বসাইতে হয়। তো সেটা আগে ক্যাশে বসাবো, আচ্ছা তারপরে কাটবো ট্যাক্স। ট্যাক্স কাটার পরে ডিফারেন্স করলে যেটা থাকবে সেটা সেলস এর টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখেন, আগের এন্ট্রি আর এই এন্ট্রির এখানে নতুনত্ব কোনো কিছু নাই, সবই একই ধরনের। আছে কোনো নতুনত্ব? একটু কথা বলেন, সময় কম আছে। ভাই, কি আছে?
না ভাই সেম। এবার আসেন রিকোয়ার্ড বি তে যাব। রিকোয়ার্ড বি তে চলে যান। বি তে কি চাইছে লেখাটা বুঝতে হবে। রিকোয়ার্ড বি তে বলছে দেখেন, জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট জানুয়ারি 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি দেখান ফর এক নম্বরে দ্য আউটস্ট্যান্ডিং নোটস পেয়াবেল, এই যে নোট আছে নোটের জন্য, এবং 2 নম্বর বলছে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি অ্যাজুমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 7% অফ সেলস অফ দ্য নিউ প্রোডাক্ট। এখানে দেখেন ওয়ারেন্টির এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ আমাকে রিকোয়ার্ড বির আন্ডারে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, একটা হচ্ছে নোটের জন্য অ্যাডজাস্টিং দেন, আর 2 নম্বরে বলছে ওয়ারেন্টির জন্য 7%, নতুন পণ্যের উপর 7% ওয়ারেন্টি ধরা হয়েছে। এই দুইটা রিকোয়ারমেন্ট কি বোঝা গেছে কি চাইছে রিকোয়ার্ড বিতে? একটু ক্লিয়ার হতে হবে কিন্তু। রিকোয়ার্ড বিতে দুইটা জিনিস চাইছে, কি কি চাইছে বলেন? নোটের সমন্বয়, সুদের সমন্বয়, মানে নোটের সমান আউটস্ট্যান্ডিং নোট পেয়াবেলের জন্য, নোটের জন্য অ্যাডজাস্টিং করেন, আর হচ্ছে বিক্রয়কৃত নতুন যে পণ্যটা আমরা বিক্রি করছিলাম ওইটার উপর 7% ওয়ারেন্টি ধরতে হবে, এটুকু বলছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের নিয়ম অনুযায়ী দুইটা জাবেদা হবে। এবার অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে। অ্যাডজাস্টিং এন্ট্রি নোটের ক্ষেত্রে হবে ওই যে দুইটা নোট বলছে, একটা ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। এখন আমাদের এই অঙ্কের মধ্যে কোন নোটটা আছে, ইন্টারেস্ট বেয়ারিং নোট নাকি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট? কি পড়লেন আপনারা এত সময় বলেন তো? অঙ্কের মধ্যে কোথাও ইন্টারেস্ট বেয়ারিং নোট আছে না জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট আছে, কোনটা আছে বলেন? ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোট আছে না, এই যে আমরা জানুয়ারি 21 তারিখে আমরা যে নোটটা ইস্যু করলাম ওটা ইন্টারেস্ট বেয়ারিং নোট ছিল না? তাহলে হ্যাঁ ভাই। এই নোটের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। অঙ্কে যদি শুধু ইন্টারেস্ট বেয়ারিং নোট নোট না থেকে আরো একটা লেনদেনে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট থাকতো, তাহলে অ্যাডজাস্টিং নোটের জন্য দুইটা হতো। বোঝা গেছে? অর্থাৎ আমার অঙ্কের মধ্যে নোট কয়টা আছে, নোটের অ্যাডজাস্টিং দেওয়া, নোট যে কয়বার থাকবে তাদের সমন্বয় করতে হবে। তাহলে এখন আমরা এই একটা নোট পাইছি, এই জন্য ইন্টারেস্ট বেয়ারিং নোটের সুদের সমন্বয়, ওটা আমার ইন্টারেস্ট বেয়ারিং নোট ছিল, তাহলে ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে অ্যাডজাস্টিং মানে সুদের সমন্বয়। তো দেখেন এই হচ্ছে রিকোয়ার্ড বির অ্যাডজাস্টিং এন্ট্রি 2016 জানুয়ারি 31 বলছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। টাকাটা খেয়াল করেন, আমাদের ওইখানে নোটটা ছিল দেখেন 18,000 টাকা নোটের মূল্য ছিল, সুদের হার ছিল 10%। 18,000 টাকা নোটের মূল্য, সুদের হার কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে খেয়াল করেন এখানে অনেকেই আমাদের এখানে কনফিউশন যে ভাই এটা নোটের নোট 3 মাসের নোট। আসলে নোটের মেয়াদ 3 মাস, মানে আপনি একজনের কাছ থেকে টাকা ধার করছেন 3 মাসের জন্য, কিন্তু এই যে সুদের হারটা দেওয়া থাকে, এই সুদের হার সবসময় বাৎসরিক থাকে। সুদের হার সবসময় কি থাকে? বাৎসরিক থাকে, ঠিক আছে? বাৎসরিক। তাহলে আপনি 18,000 উপর 10% কাটলে 1 বছরের সুদ পাবেন, কিন্তু আপনি তো 1 বছরের সুদ দিবেন না। আপনি নোটটা নিছেন কোন তারিখে, সুদ দিচ্ছেন কোন তারিখে, ডেটটা খেয়াল করতে হবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি নোটটা ইস্যু করছি জানুয়ারির 21 তারিখে, আর আমরা কিন্তু এখানে অ্যাডজাস্টিং দিতে বলছে জানুয়ারির 31 তারিখে। তাহলে আমরা যে তারিখে, মনে করেন আজকে ব্যাংক থেকে লোন নিলে আজকেই কিন্তু ব্যাংকে সুদ কাউন্ট হয় না, সুদ কাউন্ট হয় আগামীকালকে থেকে। তাহলে আমরা 21 তারিখে নোট নিছি, আমাদের সুদ কাউন্ট হবে 22 তারিখ থেকে। কয় তারিখ থেকে? 22 তারিখ 22 থেকে। তারিখ থেকে। 22 তারিখ থেকে আমাদের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত কত দিন হয় একটু হিসাব করেন। 22 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত কর গোনেন, দেখেন 10 দিন 10 হয়। দিন 10 হয়। দিন। হ্যাঁ, তাই এখানে কিন্তু 10/360 দেওয়া হয়েছে, ঠিক আছে? আমাকে দিনের হিসাব করতে হবে এখানে, তাই দিন হিসাবে বছরে অ্যাকাউন্টিং ফিনান্সে 360 দিনে বছর কাউন্ট করা হয়, যে কারণে 10/360 দেওয়া হয়েছে। এটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। আর একটা বলছে আমাদেরকে 2 নম্বরে, ওখানে বলছে ওয়ারেন্টির জন্য এবং পার্সেন্টেজ উল্লেখ আছে। তো ওয়ারেন্টির সেই প্রথম নিয়মটা আমার, যদি পার্সেন্টেজ এভারেজ টাকা বলা থাকে যাবে যাবো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট, মুখস্থ করতে হবে ভাই। মুখস্থ কিভাবে করব? জিনিস বুঝে করব, যে যদি পার্সেন্টেজ এভারেজ টাকা এগুলো থাকে তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট, আর নগদ টাকা থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার বলছো নতুন পণ্যের বিক্রয়ের উপর 7% ওয়ারেন্টি। এখন আমাদের অঙ্কের মধ্যে দেখেন 3 জায়গায় বিক্রয় ছিল,
জানুয়ারির 5 তারিখে, জানুয়ারির 20 তারিখে আর জানুয়ারির 25 তারিখে। কিন্তু এই তিনটা বিক্রয়ের সব জায়গায় ওয়ারেন্টির কথা বলা ছিল না, শুধু জানুয়ারির 20 তারিখেই ওয়ারেন্টির কথা বলা ছিল। আর কোনো পণ্যে কিন্তু ওয়ারেন্টির কথা বলা ছিল না, ছিল? না। না। সুতরাং তাহলে আমাকে ওইখানে জানুয়ারির 20 তারিখের জন্যই আমাকে ওয়ারেন্টিটা কাটতে হবে। এখন 20 তারিখের দেখেন টোটাল বিক্রয় ছিল হচ্ছে আমাদের এই যে এখানে যে টোটাল সেলস ছিল যে 25,000, যা ছিল এর উপর 7% আমাদের রিকোয়ারমেন্টে বলে দিছে ওয়ারেন্টি হবে 1750। ঠিক আছে? হুম। আর রিকোয়ার্ড সিতে দেখেন সময় একটু কম আছে, দ্রুত একটু দেখেন। প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মাধ্যমে কারেন্ট লায়াবিলিটি সেকশনটা দেখান। হচ্ছে জানুয়ারি 31, 2016, অ্যাজুমিং নো চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেয়েবল। ধরে নেন অ্যাকাউন্টস পেয়েবলে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আপনার ব্যালেন্স শিট করতে হবে। এখানে পার্শিয়াল ব্যালেন্স শিট এবং এখানে শুধু চলতি দায়ের অংশটা দেখাইতে বলছে আমাদের। তো আমরা সেই হিসেবে দায়টা দেখাবো। দেখেন এই হচ্ছে ব্যালেন্স শিট। একটু কথা বলি 1 সেকেন্ড, যে আমাদের ব্যালেন্স শিটের উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমরা শুরুতে কিছু তথ্য নিয়ে শুরু করছিলাম, অ্যাকাউন্ট পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল, আর্নার্ড সার্ভিস রেভিনিউ, এগুলো আমার কাছে দায় ছিল। তো দায়ের ব্যালেন্স মানে ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমি এই সব এই তো যে দায়গুলো ছিল, যদি এই দায়গুলো জাবেদার মাধ্যমে আমার নতুন দায় বাড়ে তাহলে প্লাস করব, আর যদি দায় কমে তাহলে মাইনাস করতে হবে। একটা একটু দেখায়, অ্যাকাউন্টস পেয়েবল আমরা অঙ্কের মধ্যে ইউজ করি নাই, তো যা ছিল তাই দেখেন 52,000। তারপরে দেখেন আমাদের সেলস ট্যাক্স পেয়েবল, এটা হচ্ছে ব্যালেন্স ক্রেডিট। তো জাবেদায় যে দেখেন আমরা সেলস ট্যাক্স পেয়েবল হচ্ছে একটা ক্রেডিট করছি, তা 1232 যোগ করবো, ডেবিট করলে মাইনাস করব, ক্রেডিট করলে প্লাস, ডেবিট করলে মাইনাস, এরকম। সময় কিন্তু কেটে যাবে এখনই, সবাই স্ক্রিনশট দেন। তাহলে আমাদের কোনো কথা থাকলে আগামী ক্লাসে বলেন। আর লাস্ট ফিনিশিংটা বলি যে এই ব্যালেন্স শিট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরাতন যে দায়গুলো ছিল এগুলো বাড়লে যোগ করব, কমলে বাদ দেবো, আর যে নতুন দায়ের সৃষ্টি হয়েছে এগুলো যোগ করতে হয়। নতুন দায়গুলো এখানে আনতে হয়। তিনটা নতুন দায় হয়েছে আমাদের এখানে, জাবেদার থেকে নোটস পেয়েবল, আর দুটো অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে ইন্টারেস্ট পেয়েবল এবং এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি। এগুলো যোগ করে দিলে জাস্ট হয়ে গেল, আর কিছু না। তো সবাই বাসায় দুটো অঙ্কই দেখবেন, আপাতত বাসায় কোনো কাজ নেই, নেক্সট ক্লাসে তারপরে বাসায় কাজ দিব। ঠিক আছে? রুলস গুলো অবশ্যই সবাই পড়বেন, রুলস গুলো অবশ্যই পড়বেন। কন্টিনজেন্সি